সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট সংবাদ, যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। অবশেষে আগামী 6 মাসের মধ্যেই চূড়ান্তভাবে দেশে আসার ঘোষণা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তুত থাকতে বলা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা হুঙ্কার দিয়ে বললেন, আমি আসছি, 6টা মাস অপেক্ষা করো, ওদের নাকে ক্ষত দিয়ে জয় বাংলা বলাবো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 6 মাসের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা। প্রস্তুত থাকতে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। শেখ হাসিনার নির্দেশেই মুখ্যমন্ত্রী হল শুভেন্দু অধিকারী। শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা দেশে ফিরবেন, নিশ্চিতভাবেই তিনি বাংলাদেশে ফিরবেন। কবে তিনি ফিরে যাবেন বাংলাদেশে? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসাতে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে এক চাঞ্চল্যকর দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ। শেখ হাসিনার পরামর্শে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। অলরেডি বিভিন্ন টেলিগ্রামের মধ্যে অডিও বার্তায় শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, আপনারা মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করুন। সো এখন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, জাস্ট কোরবানিদের পরে সর্বদা মাঠে নেমে আন্দোলন সংগ্রাম করা পাবে। জানিয়ে দেব বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা অনিয়ম দুর্নীতির দায়ে বাংলাদেশের আলেম সমাজ ইউনুসের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল। তার শাসনামলে বাংলাদেশের দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছে, সুদখোর ইউনুসের বিচার বাংলার মাটিতেই হবে। বিচারের দাবিতে সক্রিয় আলেম সমাজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। আমাকে একটু কথা বলতে দিন। আমি তো শিষ্টাচার কিভাবে শিষ্টাচার শেখাবেন? আমরা আসছি একটা প্রোগ্রামে। খবরদার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। এই ফেরাউনদের মাঝে বাংলাদেশের মানুষ দুপুরিতে উঠে গেল। যে আমেরিকান ইন্ডিয়ান চামচা সুদখোর লাওয়াত ইউনুসকে অবিলম্বে গ্রেফতার করুন, ফাঁসি দিন। এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনুসকে আমদানি করেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর, তাদেরকেও গ্রেফতার করুন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিশাল ব্যবধানে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই যেন থমথমে অবস্থা সাবেক সমন্বয়কদের মধ্যে। যারা একসময় 7 সিস্টার্স আলাদা করার মতো বক্তব্য দিয়েছিল, আজ তাদের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। ইতিমধ্যে সার্জিস আলম ঘোষণা দিয়েছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মনোনয়ন দেওয়া হতে পারে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। 7 বছর 10 বছর আগে সময় আওয়ামী লীগের রাজনীতি করেছিল এবং তারা অপরাধ করেছে, এইরকম কিছু পদপ্রার্থী এখানে এসেছে। তো সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দলের মধ্য থেকে যাচাই বাছাই করে যাকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য জিতে আসতে পারবে, আমরা তাদেরকে রেখেছি। এদিকে আওয়ামী লীগ ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। রাজধানী সহ বিভিন্ন জেলায় আবারও সরব হয়ে উঠছে আওয়ামী লীগের কার্যক্রম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ধীরে ধীরে সসম্মানেই রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। আপনি বলবেন আওয়ামী লীগ করলেই 14 বছরের জেল দিয়ে দিবেন। ভাই 3 কোটি যে না ভোট এলো, কোত্থেকে এলো? আপনি 3 কোটি লোককে এখন জেল দেবেন? আপনাকে সিম্পল বলি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অফিসিয়ালি আসবে, খুব বেশি দেরি হবে না। বিএনপি আনবে কেন? বিএনপি আনার দায়িত্ব না, আর একটা পলিটিক্যাল পার্টিকে আরেকজন হাতে ধরে নিয়ে আসে না। অন্যদিকে ডক্টর ইউনুসকে ঘিরেও উঠেছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে হামের টিকা আত্মসাতের ঘটনায় প্রাণ হারিয়েছে 5 শতাধিক শিশু। এই ঘটনার বিচারের দাবিতে ইতোমধ্যেই উত্তাল হয়ে উঠেছে রাজপথ। এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। এর দায় নিয়ে ইউনুস সরকার এবং যারা দায়িত্ব ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে। ও একটা দুর্নীতিবাজ ছাত্রকে উপদেষ্টা করার জন্য জীবন দেয় নাই। নাহিদ ইসলাম রাষ্ট্রপতির বিচার চেয়েছেন, কিন্তু তারা যে হামে 300 শিশু মারা গিয়েছেন, তারা ডক্টর ইউনুস এবং নূরজাহান বেগমের কোনো বিচার চাননি। তাদের সেটা বিচার চাওয়া উচিত। জানিয়ে দেব, গ্যাস দে, তেল দে, পানি দে, নইলে গদি ছাইড়া দে, টিকার অভাবে শিশু হত্যার বিচার চাই। এদিকে আজ রাতেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্গত 14 নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে ঢাকা মিরপুর শেওড়াপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
প্রকাশ্যে নারী পিটিয়ে শিবিরের মুসা মণ্ডল এখন বিরাট নেতা। তন্নি মল্লিকের চোখের পানি আর শুকায় না। 2022 সালে ঢাকা গেটের সামনে তাকে যে লাঠি দিয়ে পিটিয়েছিল সেই লোকটার নাম মুসা মণ্ডল। অমর একুশে হলে সে ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক সেজে ঘুরে বেড়াত। আসলে সে ছাত্র শিবিরের নেতা। এই একটা তথ্যই বলে দেয় গত 1.5 দশকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কী ধরনের রাজনীতির খেলা চলেছে। শিবির কখনো সরাসরি মাঠে থাকেনি। তারা পরিচয় লুকিয়ে ছাত্রলীগের ভেতরে ঢুকেছে, ছাত্রলীগের নাম ব্যবহার করে হামলা করেছে, আর পরে সেই হামলার দায়টা ছাত্রলীগের ঘাড়ে চাপিয়ে নিজেরা সরে গেছে। এটা নতুন কিছু না। শিবিরের এই গুপ্তচর রাজনীতির ইতিহাস অনেক পুরনো। 90-এর দশক থেকেই তারা বিভিন্ন সংগঠনে ঢুকে ভেতর থেকে কাজ করে এসেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দিনের আলোয় একজন নারীকে লাঠিপেটা করার সাহস তারা পেল কোথা থেকে? এই প্রশ্নটা করা দরকার। সাহসটা এসেছে বিএনপি জামায়াতের রাজনৈতিক ছত্রছায়া থেকে। জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন শিবির বাংলাদেশে টিকে আছে মূলত বিএনপির কাঁধে ভর দিয়ে। 71-এ এই সংগঠনের নেতারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে গণহত্যায় অংশ নিয়েছিল, রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছিল। এই দলের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দিয়েছে। তারপরেও এই দলটার রাজনীতি করে যাচ্ছে, কারণ বিএনপি তাদের প্রয়োজন মেটায়। বিএনপির জন্মটাই প্রশ্নবিদ্ধ। জিয়াউর রহমান সামরিক শাসক হিসেবে ক্ষমতায় এসে দল বানিয়েছিলেন সেনানিবাসে বসে, রাজনীতিকদের কিনে এনে। 1978 আর 1979 সালের নির্বাচনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল নিজের মতো বানিয়ে নেওয়া হয়েছে, এটা ইতিহাসের পাতায় লেখা আছে। সেই দলটাই পরবর্তীতে জামায়াতকে পুনর্বাসিত করেছে, তাদের মন্ত্রী বানিয়েছে, তাদের রাজনৈতিক বৈধতা দিয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সারা দেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হয়েছে সেই রেকর্ড মানবাধিকার সংগঠনগুলোর কাছে আছে। শিবিরের ক্যাডাররা ক্যাম্পাসে কীভাবে ছাত্রদের জিম্মি করে রাখত, চাপাতি দিয়ে কুপিয়েছে, হাত পা কেটেছে, সেই ঘটনাগুলো ভুলে যাওয়ার মতো না। তন্নি মল্লিকের ঘটনায় ফিরে আসি। মুসা মণ্ডল ছাত্রলীগ সেজে হামলা করেছিল, এটা এখন প্রমাণিত। এখন 2026 সাল। শিবিরের সেই মুসা মণ্ডলরা এখন আরও বড় নেতা। বিএনপি জামায়াত এখন আবার মাঠে সক্রিয়। তন্নি মল্লিক বিচার চাইছেন, চোখের পানি ফেলছেন। সেই বিচার না হলে বোঝা যাবে পরিবর্তনটা আসলে কতটা গভীর আর কতটা শুধু মুখের কথা। ডলারের সরবরাহ নেই বলে হামে শিশু মৃত্যুতে এখন আর আসমান কাঁপে না। 400-র বেশি শিশু মারা গেছে, তবু কোনো ভ্রুক্ষেপ নেই কারো। হাসপাতালের বারান্দায় মায়েরা সন্তানের লাশ নিয়ে বসে আছেন, আর যুদ্ধাপরাধীদের দল আর সেনানিবাসের গর্ভে জন্ম নেওয়া সেই দল চুপ। আওয়ামী লীগের সময়ে একটা শিশুর ডায়রিয়া হলেও এই ডলার খেকোরা রাস্তায় নেমে আসমান ফাটাতো চিৎকার করে। ডলার আসত, এনজিও অফিসে বইত মদের ফোয়ারা। এখন 50,000 আক্রান্ত, 409 মৃত, একটাও মিছিল নেই। কারণটা জানেন? এখন তো আর বাইরে থেকে ডলার আসে না, টাকা নেই, তাই স্লোগানও নেই। মানবাধিকারের কারবারটা পুরোপুরি ফিনান্সিয়ালি ডাউন এখন। এটাই ইউনুসের পর তারেকের বড় অর্জন। দেশের দুর্যোগকে পুঁজি করে ব্যবসা করার যে সংস্কৃতি জিয়াউর রহমান চালু করেছিলেন, সেটা এখন তার প্রকৃত চেহারা দেখাচ্ছে। পকেটে টাকা ঢুকলে মৃত্যু নিয়ে কান্না আছে, না ঢুকলে মৃত্যু শুধু পরিসংখ্যান। হবিগঞ্জের 9 মাস বয়সী আকরামুল মারা গেল, সিলেটের সাইফান মারা গেল। ওদের বাবা মা তো জানতেও পারলেন না কাদের মানুষের জন্য রাজনীতির বলি হলো তাদের নারী ছেঁড়া ধন। জানিয়ে দেব, মুসলিম নির্যাতন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না, বলেন হেফাজত আমির। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলিমদের ওপর সহিংসতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী উল্লেখ করে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, দ্রুত সময় এই অমানবিক নির্যাতন বন্ধ না করলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ আলী কাসেমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা ইমরান শিকদার ও মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ সময় তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই সহিংস কর্মকাণ্ডের উগ্রপন্থী বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা কোনো সভ্য গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্র ব্যবস্থার গ্রহণযোগ্য হতে পারে না। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যই মুসলমানদের হামলার প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে জেতার পর ওই বিজেপি নেতা বলেছে তাকে নাকি মুসলমানরা ভোট দেয়নি, যা মুসলিম বিরোধী মনোভাব উস্কে দেওয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত হয়ে মাঠে নামার প্রস্তুতি অনেকদিন আগে থেকেই চলছে। শুধুমাত্র অফিসিয়ালিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী
শেখ হাসিনার নির্দেশনার বাকি। এখন অনেকেই আমাকে সবসময় প্রশ্ন করতো যে ভাইয়া কখন শেখ হাসিনা অফিসিয়ালি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মাঠে নামতে বলবে। আমি এই নিয়ে অসংখ্য ভিডিও করেছি এবং আপনারা আমাকে এই নিয়ে অসংখ্য প্রশ্ন করেছেন। এই প্রশ্নের এবং উত্তরের অবসান ঘটতে যাচ্ছে কোরবানিদের পরেই, কারণ কোরবানিদের পরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে সর্বদা মাঠে থাকবে। অলরেডি বিভিন্ন টেলিগ্রামের মধ্যে অডিও বার্তায় শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনারা মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করুন। সো এখন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, জাস্ট কোরবানিদের পরে সর্বদা মাঠে নেমে আন্দোলন সংগ্রাম করা বাকি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আন্দোলন সংগ্রাম যদি বাংলাদেশ আওয়ামী লীগ করা শুরু করে দেয় রাজপথে নেমে, তাহলে তো অনেক বেশি গ্রেপ্তার, হয়রানি সকল কিছুই ঘটবে এবং আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ আছে, ছাত্রলীগও নিষিদ্ধ। তাহলে আওয়ামী লীগ মাঠে নেমে কি দাঁড়াতে পারবে? ভাই, এত কিছু চিন্তা করে, এত কিছু মাথায় নিয়ে আপনি সংগঠিত হতে পারবেন না, রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করতে পারবেন না। আওয়ামী লীগের কার্যক্রম যেটা নিষিদ্ধ আছে সেটা তুলে দিল, আওয়ামী লীগকে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফিরে আসতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে অনেক বড় রাজনৈতিক দল সেটা রাজপথে শক্তি সামর্থ্য দেখিয়ে আবার বুঝিয়ে দিতে হবে। সো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে বা নাই সেই বিষয়গুলো চিন্তা করে কোনো লাভ নাই। ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ আছে বা নাই সেটা চিন্তা করে কোনো লাভ নাই। দেখেন না, সারা বাংলাদেশের মধ্যে অগণিত কমিটি দেওয়া হচ্ছে, সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক ইনানের পক্ষ থেকে। তারা কি এই সকল নিষিদ্ধ ব্যাপারগুলো মানছে? মানছে না। সো যারা কমিটিতে নেতা হচ্ছে তারাও মানছে না। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্রলীগের নেতা হয়েছে এই বিগত কিছু মাসের মধ্যে। সো তারা সকল কিছু জেনেই নেতা হচ্ছে এবং সাদ্দাম এবং ইনান সকল কিছু জেনেই ছাত্রলীগের কমিটি দিচ্ছে। সো যারা এখনো হতাশাগ্রস্ত আছেন, যারা এখনো ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, রাজপথে যদি নামি তাহলে আমাদের কি হতে পারে, সো আপনারা এই সকল বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হলেও আপনাদেরকে এভাবে রাজপথে নামতে হতো সংগঠিত হয়ে, এবং নিষিদ্ধ হয়েছে। সো একই কথা, একইভাবে আপনাদের রাজপথে নামতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে এই সকল বিষয় অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, এখনো আবার বোঝানোর চেষ্টা করছি। আপনারা ঘন ঘন শুধু একই প্রশ্ন করেন, সেই কারণে আমার বারবার একই ভিডিও বিভিন্নভাবে করে বোঝানোর চেষ্টা থাকে। তাই আপনারা ধরে রাখতে পারেন কোরবানের পরে বাংলাদেশ আওয়ামী লীগ আরো শক্তিশালী রূপে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে এবং আরো শক্তিশালীভাবে সংগঠিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরছে। অলরেডি দফায় দফায় বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের সাথে শেখ হাসিনার বৈঠক হচ্ছে এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রধান বিজেপির যিনি আছেন এখন পশ্চিমবঙ্গের, তিনি এখন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, ওনাকেও কিন্তু শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে ফোন আলাপও শেখ হাসিনার হয়েছে। সো পশ্চিমবঙ্গ থেকেও আমরা একটা ভালো সাপোর্ট পাবো এবং ভারতের যে এখন সরকার আছে নরেন্দ্র মোদী সরকার, ওনার পক্ষ থেকেও ভালো একটা সাপোর্ট আমরা পাবো কোরবানের পরে যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নামবে। সো একটা ভালো বুস্ট পেয়ে যাব, মানসিক ভাবও পাবো, কূটনীতিক ভাবও কিন্তু আমরা একটা বুস্ট পাবো। এখন আমাদের উজ্জীবিত হওয়ার সময়, কোনোভাবে হতাশাগ্রস্ত হয়ে বসে থাকার সময় না। আপনাদের যদি কারোর সাথে এখনো গ্রুপিং থাকে, কারোর সাথে যদি এখনো কোনো মনোমালিন্য থাকে, সকল কিছু ঠিক করে ফেলেন, সকলের সাথে কথোপকথন করেন এবং যারা এখন চুপচাপ হয়ে বসে আছে হতাশাগ্রস্ত তাদেরকে উজ্জীবিত করেন। সকলকে কিন্তু একত্রিত হয়ে মাঠে নামতে হবে। মাথায় রাখবেন, অল্প সংখ্যক লোক জড়ো হয়ে হালকা হালকা ঝটিকা মিছিল করে, বিক্ষোভ মিছিল করে কোনো লাভ হবে না, শুধু শুধু গ্রেপ্তার হবেন। সকলে এবং সকল গ্রুপ একত্রিত হয়ে এট এ টাইম একসাথে যদি আপনারা বিক্ষোভ মিছিল করতে পারেন এবং অবস্থান জানান দিতে পারেন 1-2 মানুষ একসাথে জড়ো হয়ে, তখনই আন্দোলন চাঙ্গা হবে, তখনই আমরা সফল হবো এবং আমাদের যে শক্তিমত্তা আছে আমরা তখনই দেখাতে সার্থক হব। এভাবে ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিল বনে জঙ্গলে করে লাভ নাই। কিছু বিক্ষোভ মিছিল দেখেছি বনে জঙ্গল হচ্ছে, আবার কিছু বিক্ষোভ মিছিল দেখেছি মেইন রাজপথে হচ্ছে। যারা বনে জঙ্গলে বিক্ষোভ মিছিল করে তারা এগুলো লোক দেখানো বিক্ষোভ মিছিল করে এবং দলের ক্ষতি করছে এবং দলের কর্মীদেরও ক্ষতি করছে। হয়তোবা এই সকল বিক্ষোভ মিছিল দেখে অনেকেই হালকা চাঙ্গা হচ্ছে, কিন্তু চাঙ্গার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এগুলো দলের কোনো লাভ হচ্ছে না, নিজেদের লাভ ছাড়া। তাই সকলে গ্রুপিং বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সাথে কথা বলে সকলের কর্মী একত্রিত করে বিশাল বড় একটা বিক্ষোভ মিছিল দেন একদম শহরের প্রাণকেন্দ্রে এবং সারা বাংলাদেশকে জানান দিয়ে দেন যে আমরা আওয়ামী লীগ মাঠে আছি এবং মাঠে দখল করার জন্য আমরা আবার রাজপথে নামছি। সারা বাংলাদেশে আপনাদের দেখা দেখি প্রত্যেকটা জায়গায় এভাবে করে সকলে একত্রিত হয়ে সকল গ্রুপিং বাদ দিয়ে সংগঠিত হয়ে সকলে এরকম বড় বড় বিক্ষোভ মিছিল দিবে এবং প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সো আমাদের এখন প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে প্রতিযোগিতার রাজনীতি করতে হবে। সকলে একত্রিত হয়ে সকল জেলার সকল গ্রুপিং বাদ দিয়ে সকলে একই প্ল্যাটফর্মে এসে একসাথে বিক্ষোভ মিছিল করতে হবে রাজপথে এবং অবস্থান জানান দিতে হবে। হঠাৎ করে শেখ হাসিনার একটি অডিও বেশ ভাইরাল হয়েছে। তিনি তো নিয়মিত তার নেতাকর্মীদের সঙ্গে অডিও কনফারেন্সে যুক্ত হন, সেখান থেকে একটি অডিও শুনতে পেলাম। সম্ভবত একদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন,
সেই বক্তব্যের একটি অংশে তিনি বলছেন যে মানে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়বো কাদেরকে, যারা অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর গত প্রায় 2 বছরে, তাদের উপরে। বেশ ভালো কথা। তিনি বলছেন যে 6 মাস অপেক্ষা করো, আমি আসছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সত্যি তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন? বাস্তবতা কি তাই বলে? হতে পারে, অস্বাভাবিক কিছু না। রাজনৈতিক পরিস্থিতি কখন কোন দিকে যায় এটা আমরা নিশ্চিত করে কেউ জানি না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ বা মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ, যদিও তার এই অভিযোগগুলো নেহায়েতই মিথ্যা। এখন দর্শক আপনারা বলতে পারেন যে যদি মিথ্যা হয়েই থাকে তাহলে এগুলো নিয়ে আলোচনা কি আছে? আলোচনা অবশ্যই আছে। তার এই বক্তব্যগুলো তাৎপর্যপূর্ণ। এই কারণে তাৎপর্যপূর্ণ, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনো কিসের উপরে ভর করে রাজনীতি করছে, তাদের কানেকশনগুলো কোথায় কোথায়, সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে। তিনি কি বলেছেন সেটুকু আগে একটু জানিয়ে রাখি আপনাদের। তিনি বলেছেন যে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। চিন্তা করে দেখেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে নির্বাচনে কারচুপি করা হয়েছে শুভেন্দুর পক্ষে। মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। মোটা দাগে এই হচ্ছে তার মন্তব্য। এখন যে কারণে বলছিলাম যে এদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনো পর্যন্ত কিসের উপর ভর করে তারা রাজনীতি করছে অথবা তাদের রাজনৈতিক পুঁজিটা কি। আমরা জানি যে কর্নেল ওলি আহমেদ সবশেষ বাংলাদেশে যে নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আগে জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে তিনি নির্বাচন করেছেন এবং শোনা যায় যে বড় ধরনের গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তিনি জামাতের জোটে যোগ দিয়েছেন। যাও, সেগুলো নিয়ে তো আলোচনা আছে। এখন তিনি যে বক্তব্য দিয়েছেন সেই জায়গা থেকে প্রথম প্রশ্ন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জানানোর মতন অনেক কিছু আছে, কিন্তু এই ধরনের বেসামাল কথাবার্তা কেন? শেখ হাসিনা এতটাই শক্তিশালী হয়ে আছেন ভারতে অবস্থান করে বা আশ্রয় নিয়ে যে ভারতের মতন দেশের একটি রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবে সেটা নির্ধারণ করে দেন শেখ হাসিনা, আর শেখ হাসিনা সেই পরামর্শ অনুযায়ী চলেন সেখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে অনেক কিছু মন্তব্য করা যায়, আমরা তো আর বিশেষ বেসামাল অবস্থা থাকি না, আমাদের মন্তব্য করার জায়গা থেকে নিজেকে সামনে রাখতে হচ্ছে। যাই হোক, ভারত বিরোধিতা ছাড়া এদেশের অধিকাংশ রাজনৈতিক দলের এখনো কোনো পুঁজি নেই। আমরা দেখেছি কথিত বিপ্লবী যারা রয়েছেন এনসিপি হয়ে সাবেক ছাত্র সমন্বয়, তারা তো ডক্টর ইউনূস সরকারের সময় পুরো 1.5 বছর ভারতের বিরুদ্ধে বিপ্লবী সংগ্রাম করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে যা ইচ্ছে তারা তাই করেছে। তারা নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছে এবং তার একটু আপগ্রেডেড ভার্সন হচ্ছেন এই কর্নেল ওলি আহমেদরা। দ্বিতীয় প্রশ্ন যদি এভাবে উত্থাপন করি যে মমতার জন্য দরদটা কেন উঠলে উঠছে, তার মানে কি এই যে আমরা যে শুনি বা জানি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদেশের কথিত ইসলামপন্থী মৌলবাদী রাজনৈতিক বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে বা দলের সঙ্গে একটা মারাত্মক কানেকশন ছিল। এদেশের মৌলবাদী শক্তির উত্থানের যে একটি ধারা বা একটা পর্যায়ে আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যোগ সাজস ছিল এবং 24শে যে গণঅভ্যুত্থান সেটির পিছনেও মমতার এক ধরনের পার্টিসিপেশন ছিল। তার কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি মৌলবাদী সংগঠনগুলো যেভাবে একেবারে যারা উপরে আন্দোলন শুরু করেছিল শেখ হাসিনার সরকারের পতনের জন্য। বিজেপি মানে নরেন্দ্র মোদীর যে ভারতীয় জনতা পার্টি, সেই দলটির যে হিন্দুত্ববাদী মৌলবাদী রাজনীতি সেটিকে নিশ্চয়ই আমরা সমর্থন করি না, কিন্তু তারা সেসব বিষয় কিছু না বলে মমতার পক্ষে দাঁড়াচ্ছেন। রহস্যটি আসলে কোথায়? এবং বিজেপি সম্পর্কে একটি কথা না বলেই নয় যে আমরা জানি যে বিজেপি হিন্দুত্ব মৌলবাদী সংগঠন, কিন্তু তারা তো ভারতের জাতীয়তাবাদী বিশ্বাসী। এদেশে যে মৌলবাদী রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে ইসলামপন্থী, তারা কি বাঙালি জাতীয়তাবাদী বা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী? তারা তো 71কেই স্বীকার করে না। এবং কর্নেল ওলি আহমেদরা এদেশকে জন্ম দিলেও পরবর্তীতে তারা তাদের আদর্শ ধরে রাখতে পারেননি বিশেষ সুবিধাবাদী তার জায়গা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে তিস্তার পানি চুক্তি প্রায় 1.5 যুগ ধরে আটকে রাখলেন, সে বিষয়ে তো কর্নেল ওলিরা কখনো মুখ খোলেননি, কথা বলেননি। পাকিস্তান ইস্যুতে কি এই কর্নেল ওলি আহমেদরা বা এনসিপি কিংবা জামাত কোন শব্দটি করেছে? গত 1.5 বছরে মানে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা যে একের পর এক বাংলাদেশে এসেছেন, কোথায় কোথায় গোপন বৈঠক করেছেন, আঘাত করেছেন, পাকিস্তানি জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যেসব কথিত রাজনৈতিক দলের নেতাদের যোগাযোগ বা সম্পৃক্ততা, তারা যে বাংলাদেশে এসেছেন, আমাদের স্পর্শকাতর বেশ কিছু বাহিনীতে তারা যোগাযোগ বৃদ্ধি করেছেন, সেসব বিষয়ে কোন শব্দটি করেছেন? করেননি। এই যে জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত অনেকে জেল থেকে বেরিয়ে গেলেন, জামিন পেলেন, তাদের বিষয়ে কোনো কথা বলেছেন? বলেননি। এই যে মার্কিন চুক্তি নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সারা দেশে, তা নিয়ে এনসিপি, জামাত বা কর্নেল ওলিদের মতন দলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? বলা তো হয়নি। তাদের একমাত্র পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা। এগুলো মানুষ আর খায় না। এমনকি সাম্প্রতিক সময়ে যে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, মানবিক দুর্যোগ, হামে আক্রান্ত হয়ে সরকারি হিসাব মতে 400-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে সহস্রাধিক মৃত্যু হয়েছে এর মধ্যে।
সে বিষয়ে ডক্টর ইউনূস সরকারের প্রতি সামান্যতম প্রশ্ন উত্থাপন করেছেন? করেননি তো। এই হচ্ছে কর্নেল ওলি বা তাদের জোট সঙ্গী জামাত বা এনসিপি, এদের রাজনীতি। এর সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, যদিও কর্নেল ওলি বিষয় নয়, বরং শেখ হাসিনা প্রসঙ্গ। হঠাৎ করে শেখ হাসিনার একটি অডিও বেশ ভাইরাল হয়েছে। তিনি তো নিয়মিত তার নেতাকর্মীদের সঙ্গে অডিও কনফারেন্সে যুক্ত হন। সেখান থেকে একটি অডিও শুনতে পেলাম। সম্ভবত একদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন। সেই বক্তব্যের একটি অংশে তিনি বলছেন যে মানে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়বো কাদেরকে, যারা অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে গত প্রায় 2 বছরে, তাদের উপরে। বেশ ভালো কথা। তিনি বলছেন যে 6 মাস অপেক্ষা করো, আমি আসছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সত্যি তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন? বাস্তবতা কি তাই বলে? হতে পারে, অস্বাভাবিক কিছু না। রাজনৈতিক পরিস্থিতি কখন কোন দিকে যায় এটা আমরা নিশ্চিত করে কেউ জানি না। কিন্তু যদি সত্যি এর কথা হয়ে থাকে, তাহলে কি জন্য তৃণমূলের নেতাকর্মীদের মন চাঙ্গা করতে তিনি এই ধরনের মন্তব্য করতেই পারেন, কিছুটা কৌশল অবলম্বন করতেই পারেন। কিন্তু কথা হচ্ছে, এতে কজন নেতাকর্মীর মন চাঙ্গা হয় আমরা জানি না। তবে এটুকু বুঝি, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে, মামলার ঝুঁকি নিয়েও গত 1.5 বছরে ছোটখাটো করে হলেও বিক্ষিপ্ত মিছিল তারা করেছে, বিক্ষিপ্ত কর্মসূচি তারা পালন করেছে। মাঝখান থেকে কি হয়েছে? শত শত হাজার হাজার নেতাকর্মী কারাগারে গেছেন। কিন্তু কারাগারে যাওয়ার পর কি হয়েছে? তাদের খোঁজ খবর কেউ নেননি। যদি নেতাকর্মীদের মন চাঙ্গা করতে হয়, তাদের যে মামলা মোকদ্দমা, তাদের সেই বিষয়গুলো খোঁজ খবর নিন। আমি দায়িত্ব দিয়ে বলছি, হাতে গোনা 2-4 জন ছাড়া কেউ খোঁজ খবর নেন না। লাখ লাখ টাকা দিয়ে জামিন করাতে হচ্ছে, ভিটে মাটি বিক্রি করে অনেকে জামিনের চেষ্টা করছেন, তারপর অনেকে এখনো কারাগারে রয়েছেন। এসব মিষ্টি কথাই নেতাকর্মীদের মনে চিরা ভেজবে না। আরো ভয়ঙ্কর যেটি, যে শেখ পরিবারের, বঙ্গবন্ধু পরিবারের